আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক মডিফায়ার্স এর সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম পার্টে আমরা বেশ কয়েকটা রুল দেখার চেষ্টা করেছি। আজকের ক্লাসটিতে আমরা বাকি যে নিয়মগুলো আছে সেগুলো দেখার পাশাপাশি দেখব বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি আমাদের নিয়মগুলোর সাথে সামঞ্জস্যতা রেখে। সো আজকের ক্লাসটিতে আপনাদের সাথে আছি আমি আবু বকর সিদ্দিক, ইংলিশ ইনস্ট্রাক্টর, স্টার্লিং একাডেমিক কেয়ার। সো আমরা শুরু করি আজকের ক্লাসটি একদম শুরু থেকেই। আমরা আজকে কনসেপ্ট 4টা নিয়ে আলোচনা করা শুরু করি। কনসেপ্ট 4-এ আমরা বেশ কয়েকটা ফ্রেজ দেখব। আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখেছিলাম যে ফ্রেজ কি জিনিস, তাই না? ফ্রেজ কি জিনিস? ফ্রেজ হতে হলে তিনটা বৈশিষ্ট্য আমরা কিন্তু খেয়াল করে থাকি। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে ফ্রেজে একাধিক শব্দ থাকবে, অর্থাৎ ওয়ার্ডস থাকবে, একের অধিক শব্দ থাকবে। দ্বিতীয়ত আমরা দেখেছিলাম যে এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকতে পারবে না। এবং তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে অবশ্যই একটা মিনিং কিন্তু থাকতে হবে ফ্রেজ হতে হলে। অর্থাৎ আমি যদি এমন কোনো শব্দ গুচ্ছ বলি যেগুলোর কোনো মিনিং নেই, তাহলে কিন্তু এটা ফ্রেজ হবে না। ফ্রেজ হতে হলে অবশ্যই শব্দগুলো যে একসাথে বসেছে সেগুলো একটা অর্থ দিবে, তখনই আমরা সেটাকে ফ্রেজ বলতে পারি। সো আমরা কনসেপ্ট 4-এ বেশ কয়েকটা ফ্রেজ দেখব। প্রথমেই আমরা পার্টিসিপল ফ্রেজটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। পার্টিসিপল ফ্রেজ বলতেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে পার্টিসিপলের একটা আধিক্যতা অবশ্যই থাকবে। সেক্ষেত্রে কিভাবে আমরা এটা পেতে পারি আমরা যদি একটু খেয়াল করি, প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা কি? আমরা জানি V1 প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এই স্ট্রাকচারটা মেনটেন করে আমরা পার্টিসিপল ফ্রেজ তাহলে কিভাবে বানাতে পারি? একদম সহজ, V1 প্লাস আইএনজির সাথে আমরা ওয়ার্ড যুক্ত করে দিব বা ওয়ার্ডস যুক্ত করে দিব, তাহলেই কিন্তু আমাদের এটা একটা ফ্রেজ হয়ে যাবে। আমি কি কথাটা বুঝাতে পেরেছি বাচ্চারা? V1 প্লাস আইএনজি যখন একা ছিল তখন কিন্তু এটা একটা পার্টিসিপল ছিল শুধুমাত্র, কিন্তু যখন আমি এই V1 প্লাস আইএনজির সাথে আরেকটা ওয়ার্ড বা আরো কিছু ওয়ার্ড যুক্ত করব, তখন কিন্তু এটা আর শুধু পার্টিসিপল থাকবে না, বরং এটা হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ। ঠিক একইভাবে আমরা পাস্ট পার্টিসিপলটাকেও কিন্তু বলতে পারি যে পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা হচ্ছে V3, আর এটার সাথে যখন আমি আরো ওয়ার্ড বা ওয়ার্ডস যুক্ত করব তখনই এটা হয়ে যাবে কি একটা পার্টিসিপল ফ্রেজ, আর তখন এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। সো হোপফুলি আমরা পার্টিসিপল ফ্রেজটা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। সো সাম আপ যদি করি একটু, যে আমাদের পার্টিসিপলের যে স্ট্রাকচারটা আছে, অর্থাৎ হয় V1 প্লাস আইএনজি অথবা V3, যে কোনো একটা, এটার সাথে আমরা আরেকটা শব্দ বা আরো কিছু শব্দ যুক্ত করলে এই দুইয়ে মিলে আমরা একটা পার্টিসিপল ফ্রেজ কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না বাচ্চারা? সো আশা করি পার্টিসিপল ফ্রেজ কি জিনিস আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এ পর্যায়ে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, যাতে করে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসতে পারে এবং সেটার অ্যান্সারটা আমরা কিভাবে করতে পারি সেটাও আমাদের জানা হয়ে যায়। যেমন আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি, বলা হয়েছে উই স নাহিদ ড্যাশ। উই স নাহিদ, আমরা নাহিদকে দেখেছি ড্যাশ, এবং এই ড্যাশে ব্যবহার করতে বলা হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তার মানে আমার যে ফ্রেজটা হবে সেই ফ্রেজের স্টার্টিংটা হবে কি V1 প্লাস আইএনজি, এবং এরপর আরো একটা শব্দ বা একাধিক শব্দ আমরা যুক্ত করব। তাহলে V1 প্লাস আইএনজিটা কখন হয় বলো তো বাচ্চারা? V1 প্লাস আইএনজি কিন্তু আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের যেই নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, এখানে কিন্তু আমরা নাহিদকে মডিফাই করব, তাই না? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হলে এই নাউনটা করতে পারে এমন কোন একটা ভার্ব আমরা আনবো। আমি যদি একটু ক্লিয়ার করে বলি, নাহিদ করতে পারে এমন অনেক কাজ কিন্তু আছে। উই স নাহিদ, আমরা নাহিদকে দেখেছি। সো নাহিদকে কি করতে দেখতে পারি? আমরা নাহিদকে কিন্তু খেলতে দেখতে পারি। এখন কথা হচ্ছে নাহিদ কিন্তু খেলতে পারে, তাই না? আবার আমরা নাহিদকে দেখতে পারি যে নাহিদ হচ্ছে পড়াশোনা করছে, স্টাডি, তাকে আমরা পড়তে দেখতে পারি।
তাই না? অথবা নাহিদকে আমরা খেতে দেখতে পারি, তখন আমরা ইটিং বলবো। সো এই যে প্রত্যেকটা কথাই কিন্তু আমরা যে বলছি ভার্বগুলো ইটিং, প্লেইং বা এই যে এটা স্টাডিং হবে, হ্যাঁ। সো এগুলোর ক্ষেত্রে নাহিদ কিন্তু এই ভার্বগুলোর কাজ সরাসরি করতে পারে, কিন্তু আমরা এমন কোনো ভার্ব দিতে পারবো না যেটা নাহিদ করতে পারে না। যেমন আমরা নাহিদকে দেখেছি শাস্তি পেতে। এখন কথা হলো, নাহিদ কি কাউকে শাস্তি দেয়? না, নাহিদ শাস্তি দেয় না, বরং নাহিদকে শাস্তি দেওয়া হতে পারে, আর তখন কিন্তু এটা V3 হয়ে যাবে। সো প্রেজেন্ট পার্টিসিপলের ফ্রেজ করতে হলে আমাদের প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল আনতে হবে, আর প্রেজেন্ট পার্টিসিপল আনতে হলে এমন ভার্ব আনতে হবে যেই ভার্বের কাজটা এই নাউন অর্থাৎ নাহিদ করতে পারে। যেমন আমরা কিন্তু অ্যান্সার হিসেবে এখানে নিয়েছি টকিং উইথ রাকিব। এই যে টকিং, টকিংটা কি ছিল? V1 প্লাস আইএনজি, আর এই যে এটার সাথে আরো শব্দ যুক্ত হয়ে এটা হয়ে গিয়েছে কি একটা ফ্রেজ। সো এভাবেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ আমরা বাক্যে ব্যবহার করে মডিফায়ারের কাজটা করতে পারি। এখানে কিন্তু নাহিদ রাকিবের সাথে কথা বলার যে কাজটা আছে এটা করতে পারে, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার অনুযায়ী আমরা আনতে পেরেছি। আমরা প্রিভিয়াস রুলগুলোতে কিন্তু দেখেছিলাম যে কিভাবে পার্টিসিপল দিয়ে একটা নাউন বা একটা প্রোনাউনকে মডিফাই করা যায়। আজকে কিন্তু আমরা পার্টিসিপল না, বরং পার্টিসিপল ফ্রেজ নিয়ে আলোচনা করছি। সো পার্টিসিপল ফ্রেজ যখন আমাদেরকে ব্যবহার করতে বলবে, তখন অবশ্যই আমরা আমাদের এই পার্টিসিপলগুলোর পর একটা বা একাধিক শব্দ ব্যবহার করব, তাহলে কিন্তু এটা ফ্রেজ হবে, অন্যথায় এটা কিন্তু ফ্রেজ হবে না। ঠিক আছে, এই জিনিসটা যেন আমরা একটু খেয়াল রাখি। ওকে, এবারে আমরা পরবর্তী যেই আমাদের এক্সাম্পলটা আছে সেটা একটু দেখে নিই। আমাদের পরবর্তী এক্সাম্পলটাতে বলা হয়েছে স্বর্ণা ড্যাশ ওয়েন্ট টু কলেজ। স্বর্ণা কলেজে গিয়েছে। এখন স্বর্ণাকে মডিফাই করতে বলা হয়েছে কি দিয়ে? পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে। তার মানে আমার এখানে একটা পাস্ট পার্টিসিপল আনতে হবে, এবং সেই পাস্ট পার্টিসিপলের পর একটা বা একাধিক শব্দ দিয়ে আমি একটা ফ্রেজ তৈরি করব। ঠিক আছে? সো পার্টিসিপল যখন পাস্ট পার্টিসিপল, এর মানে হচ্ছে স্বর্ণা করতে পারে না এমন কোনো কাজ প্রকাশ করে, সেই ভার্বের V3 ফর্মটা কিন্তু আমাদের আনতে হবে, তাই না? স্বর্ণা করতে পারে না এমন অনেক কাজ কিন্তু আছে, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম নাহিদের ক্ষেত্রে। নাহিদ কাউকে পানিশ বা শাস্তি দিতে পারে না, বরং নাহিদকে শাস্তি দেয়া হয়। সো স্বর্ণার ক্ষেত্রে এমন ভার্ব আমাদের আনতে হবে যেই ভার্বটার কাজ স্বর্ণা করতে পারে না, বরং স্বর্ণার সাথে ওই কাজটা ঘটে। সেক্ষেত্রে আমরা অ্যান্সার হিসেবে কি আনতে পারি? আমরা অ্যান্সার হিসেবে আনতে পারি ফোর্সড বাই হার মাদার। স্বর্ণা হয়তো কলেজে যেতে চাচ্ছিল না, কিন্তু তার মা তাকে ফোর্স করার কারণে সে কলেজে গিয়েছে। তাহলে স্বর্ণা ফোর্সড বাই হার মাদার। তাহলে এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে, স্বর্ণা কি কাউকে ফোর্স করেছে? না, বরং স্বর্ণাকে ফোর্স করেছে তার মা। এই যে এই জায়গাটাতেই কিন্তু আমরা V3 ব্যবহারটা পেয়ে গেলাম, আর V3 পর এই যে শব্দগুলো আসলো, এটার কারণে পুরোটা মিলে আমাদের একটা পার্টিসিপল ফ্রেজ বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ কিন্তু তৈরি হয়ে গেল। সো এভাবেই আমরা পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে যখন আমাদেরকে মডিফায়ার গুলো অ্যান্সার করতে বলা হবে, তখন কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। আরো একটা এক্সাম্পল দেখি। এবারে আমরা একটু পার্টিসিপলটা দেখে নিব। ঠিক আছে, পার্টিসিপল থাকলে আমরা সেটা কিভাবে করতাম। আমরা তো পার্টিসিপল ফ্রেজটা দেখে এতক্ষণ একটু এক ধরনের চিন্তা ভাবনার মধ্যে ছিলাম। তো এখন একটু দেখবো যে পার্টিসিপল যদি বলে, সো পার্টিসিপল যখন আমাদেরকে ব্যবহার করতে বলবে, তখন আমাদের আর পরের অংশটা নিয়ে ভাবতে হবে না, বা পরের যে শব্দ আনার বিষয়টা সেটা কিন্তু থাকছে না, বরং আমরা শুধুমাত্র পার্টিসিপলটা বসানোর মাধ্যমেই যে নাউনটা আছে সেই নাউনকে মডিফাই করতে পারবো। যেমন হি স্টপড দ্য ড্যাশ বাস। বাসটা কেমন হতে পারে? বলেছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে ব্যবহার করতে, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে। তাহলে বাসকে মডিফাই করতে পারি এমন প্রেজেন্ট পার্টিসিপলের ভার্ব কোনটা হতে পারে? আমরা কিন্তু চাইলে বলতে পারি যে হি স্টপড দ্য ড্যাশ বাস।
চলমান একটি বাসকে সে থামিয়েছে, বা যাচ্ছে এমন একটা বাসকে সে থামিয়েছে, তাহলে এই কথাটাই আমরা ইংরেজিতে কোন ভার্ব ব্যবহার করে বলতে পারি বলেন তো? আমরা কিন্তু চাইলেই বলতে পারি যে এটা একটা রানিং বাস, তাই না? সো এখানে রানিংটা কিন্তু আমাদের V1 প্লাস আইএনজির স্ট্রাকচারটা মেনটেন করলো, কিন্তু এরপর কোনো ওয়ার্ড ছিল না, যার কারণে এটা কোনো পার্টিসিপল ফ্রেজ না হয়ে বরং এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল যা মডিফাই করেছে বাস নাউনটাকে। সো এভাবে আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে যদি আমরা বলি, যেমন উই ওয়ান্ট দ্য ওয়াল ড্যাশ বাই দেম, আমরা দেয়ালটাকে তাদের দ্বারা ড্যাশ করাতে পারি। তার মানে ওয়ালটা কিছু করবে না, করবে হচ্ছে তারা, আর ঘটনাটা ঘটবে কার সাথে? দেয়ালটার সাথে। তাহলে এই জায়গায় আমরা V3 এনে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমরা তাদের দ্বারা দেয়ালটা কি করাতে পারি? আমরা কিন্তু দেয়ালটাকে ভাঙায় ফেলতে পারি, অর্থাৎ তারা চাইলে দেয়ালটা ভেঙে ফেলতে পারে। আমরা আবার এরকম করাতে পারি যে পেইন্ট অর্থাৎ রং করাতে পারি আমরা তাদেরকে দিয়ে। সো এই যে দেয়ালটা কিন্তু রং করে নাই, বরং দেয়ালটা রং করেছে তারা। সো আমরা কিন্তু এই জায়গায় পাস্ট পার্টিসিপল ব্যবহার করলাম, যেখানে আমার এই দা ওয়াল নাউনটা পেইন্ট ভার্বটার কাজ করতে পারেনি, তাই এটা ছিল একটা রিসিভার। আমরা কিন্তু পার্টিসিপলের লেকচারে দেখেছিলাম রিসিভার হলে আমরা অবশ্যই পাস্ট পার্টিসিপল ব্যবহার করে অ্যান্সার করি। সো পাস্ট পার্টিসিপল অনুযায়ী আমরা বলতে পারি দ্য ওয়াল পেইন্টেড, দেয়ালটিকে রং করিয়েছি বাই দেম, তাদের দ্বারা। সো উই ওয়ান্ট দ্য ওয়াল, আমরা দেয়ালটিকে পেইন্টেড রং করা অবস্থায় চাই বা রং করাতে চাই বাই দেম, তাদের দ্বারা। সো এই যে আমরা পুরো পার্টিসিপল ফ্রেজের আদ্যপান্ত সবকিছু আলোচনা করলাম, এবং সেই সাথে সাথে দেখলাম যদি এটা পার্টিসিপল ফ্রেজ না হয়ে শুধু পার্টিসিপল হয় তখনও আমরা এটা কিভাবে অ্যান্সার করতে পারি, তাই না বাচ্চারা? সো এভাবে আমরা কিন্তু একটু লক্ষ্য রেখে, একটু মাথা ঠান্ডা রেখে আমাদের পরীক্ষার হলে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজেই করে ফেলতে পারবো। এ পর্যায়ে আমরা কনসেপ্ট 4-এ আরো একটি ফ্রেজ দেখে নেওয়ার চেষ্টা করি। এবারে আমরা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। সো এখানেও কিন্তু নাম দেখেই বোঝা যাচ্ছে যে এই ফ্রেজটার সাথে প্রিপোজিশনের একটা অবশ্যই সম্পর্ক রয়েছে, তাই না? সো প্রিপোজিশনের সম্পর্কটা আসলে কেমন হবে এই জায়গায়? একদম সহজ, ফ্রেজটা মূলত শুরুই হবে প্রিপোজিশন দ্বারা। সো তখনই এটা আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলে কিন্তু এটাকে বিবেচনা করতে পারি। সো একদম সহজ কথা, আমাদেরকে যখন পরীক্ষার হলে এরকম প্রশ্ন করবে যে মডিফাই ইউজিং আ প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা তখন খুব সহজেই একটা প্রিপোজিশন দিয়ে একটা ফ্রেজ যখন শুরু করতে পারছি তখন এটা প্রিপোজিশনাল ফ্রেজ, আর সেই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েই কিন্তু আমরা তখন অ্যান্সারটা করে ফেলতে পারবো। ঠিক আছে? সো একটু দেখে নিই প্রিপোজিশনাল ফ্রেজগুলো কেমন হতে পারে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি উইথ এ ভিউ টু আছে, তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, উইথ এন আই টু, ইন অর্ডার টু। আবার দেখতে পাচ্ছি বাই উইথ, উইদিন প্লাস, তার মানে এই যে বাই উইথ, উইদিন এরা তো প্রিপোজিশন। সো এই প্রিপোজিশনের পর আমরা একটা ওয়ার্ড বা একাধিক শব্দ ওয়ার্ডস এনে একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে না? সো এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো কিন্তু আমরা আমাদের রাইটিং পার্টগুলোতে, আমরা যখন হচ্ছে প্যারাগ্রাফ লিখছি বা স্টোরি রাইটিং লিখছি, হোয়াট এভার, আমরা যখনই কোনো রাইটিং পার্ট লিখছি তখন কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহারটা আমাদের অনেক কাজে লাগে। ঠিক আছে? সো এটা আমরা একটু মনোযোগ দিয়ে সবাই দেখার চেষ্টা করব। একটু এক্সাম্পল দেখে নিই। বলেছে ড্যাশ প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে এই ব্ল্যাঙ্কে আমরা হচ্ছে কি ব্যবহার করব? একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করব। ড্যাশ হি কেম টু স্টার্লিং, সে স্টার্লিং এ এসেছে ড্যাশ। তাহলে এখানে আমরা প্রাসঙ্গিকতা অনুযায়ী কি বলতে পারি? সে স্টার্লিং এ এসেছে ড্যাশ। আমরা বলতে পারি যে সে কেন এসেছে, কোন উদ্দেশ্যে এসেছে, এরকম ভাবে কিন্তু আমরা অ্যান্সারটা তৈরি করে ফেলতে পারি। তাহলে আমরা উপরে যে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজের কিছু স্যাম্পল দেওয়া ছিল, যেমন উইথ আ ভিউ টু, উইথ এন আই টু, ইন অর্ডার টু, এটা কিন্তু উদ্দেশ্য প্রকাশ করে। হ্যাঁ, উইথ আ ভিউ টু কোনো কিছু উদ্দেশ্যে, উইথ এন আই টু। হ্যাঁ, সো এই যে
এই ফ্রেজগুলো ব্যবহার করেও কিন্তু আমরা আমাদের যেই অ্যান্সারটা আছে সেটা করতে পারি। সো আমাদের অ্যান্সার হিসেবে আমরা নিয়েছি উইথ এ ভিউ টু, এই যে আমাদের উইথ এ ভিউ টু ছিল। সো উইথ এ ভিউ টুর পর সবসময় আমরা ভি ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করবো, কেমন? এটা যেন আমরা ভুল না করে ফেলি। টু থাকলে আমরা সাধারণত ভি ওয়ান দেই, বাট এই যে একটা ফ্রেজ আসলো উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, এগুলোর পর আমরা হচ্ছে ভি ওয়ান দিব না, বরং ভি ওয়ান প্লাস আইএনজি দিব। কিন্তু ইন অর্ডার টু এর পর আবার সবসময় আমরা ভি ওয়ান দিব। আমি এখনই বলে দিচ্ছি, সেটা কিন্তু একটু তোমরা নোট করে নিও, একটু খাতায় টুকে রাখো, যাতে করে পরবর্তীতে ভুলগুলো আমাদের না হয়ে যায়। আমরা সাধারণত সকল প্রেপোজিশনের পরেই ভি ওয়ান প্লাস আইএনজি দেই, যেমন বাই, উইথ, উইদিন, এদের পরেও কিন্তু আমরা ভি ওয়ান প্লাস আইএনজি দিব। শুধুমাত্র টু এর পর আমরা ভি ওয়ান প্লাস আইএনজি না দিয়ে বরং ভি ওয়ান ব্যবহার করে থাকি। কিন্তু আবার বলছে যে কোনো কোনো ক্ষেত্রে কিছু ফ্রেজ আছে যেই ফ্রেজগুলোর পর টু থাকলেও আমরা এদের পর ভি ওয়ান প্লাস আইএনজি দিই। যেমন একটা এক্সাম্পল হচ্ছে এই যে উইথ এ ভিউ টু, যার পর আমাদের ভি ওয়ান প্লাস আইএনজি আনা হয়েছে, বা আমরা এনেছি লার্নিং, লার্ন এর সাথে আইএনজি যুক্ত হয়েছে লার্নিং। সো অর্থটা কি দাঁড়াচ্ছে? উইথ এ ভিউ টু লার্নিং ইংলিশ হি কেম টু স্টার্লিং, অর্থাৎ ইংরেজি শেখার উদ্দেশ্যে সে স্টার্লিং এ এসেছে। সো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে কিন্তু আমরা একটা বাক্যের অর্থকে আরো স্পষ্ট করে তুললাম। আমরা যখন রাইটিং এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো ব্যবহার করব, তখন কিন্তু আমাদের লাইনগুলো, আমাদের বাক্যের যে অর্থগুলো আছে সেগুলো আরো স্পষ্ট হবে, আরো সুন্দর হয়ে উঠবে। আমরা আরো এক্সাম্পল দেখি, যেমন বলেছে হি উইল সলভ দ্য প্রবলেম ড্যাশ, সে সমস্যাটির সমাধান করবে। সমস্যাটির সমাধান করবে কিভাবে করবে এটা কিন্তু বলতে পারি আমরা, তাই না? তাহলে এখানে আমরা যদি বলি কিভাবে করবে বা কখন করবে, এটাও কিন্তু আমরা বলতে পারি। সো যে কোনো ভাবেই আমরা প্রেপোজিশন ব্যবহার করে এরপর একটা বা একাধিক শব্দ ব্যবহার করেই প্রেপোজিশনাল ফ্রেজ তৈরি করে ফেলতে পারি। যেমন এখানে বলেছে হি উইল সলভ দ্য প্রবলেম উইদিন এ মিনিট। এরপর আরো একটা এক্সাম্পল বলেছে শি হেল্পড মি ড্যাশ, সে আমাকে সহযোগিতা করেছে টু সলভ দ্য প্রবলেম। এই যে টু, টু কি একটা প্রেপোজিশন, তাই না? সো প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তাই এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, আর প্রেপোজিশনাল ফ্রেজই কিন্তু আমাকে ব্যবহার করতে বলা হয়েছে। সো আশা করি পরীক্ষার হলে আমাদেরকে যখনই বলবে প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে মডিফাই করো, তখন কিন্তু আমরা আমাদের যে ফ্রেজটা আছে সেই ফ্রেজটা শুরু করব প্রেপোজিশন দিয়ে, আর খুব ইজিলি আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা করে ফেলতে পারবো। এ পর্যায়ে আমরা কনসেপ্ট 4 এর আরো একটা ফ্রেজ নিয়ে চলো আলোচনা করি। সো এই ফ্রেজটাতেও কিন্তু আমরা নাম দেখেই বুঝতে পারছি ইনফিনিটিভ, অর্থাৎ আমাদের ফ্রেজটা শুরু হবে কি দিয়ে? টু প্লাস ভি ওয়ান দিয়ে, এবং এরপর আমরা একটা বা একাধিক শব্দ ব্যবহার করে তৈরি করে ফেলতে পারবো আমাদের ইনফিনিটিভ ফ্রেজটা। সো ইনফিনিটিভ ফ্রেজের যে সংজ্ঞাটা সেটা কি বলেছে একটু খেয়াল করো তো সবাই। বলেছে যে ফ্রেজ ইনফিনিটিভ দিয়ে শুরু হয় তাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে। একদম সহজ একটা সংজ্ঞা, যে ফ্রেজ আমরা ইনফিনিটিভ দিয়ে শুরু করি, আর ইনফিনিটিভটা কি? টু প্লাস বি ওয়ান। সো এই টু প্লাস বি ওয়ান দিয়ে যখন আমাদের একটা ফ্রেজ শুরু হয়, তখন সেটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ। সো এই ফ্রেজ ব্যবহার করে আমরা কিভাবে আমাদের মডিফায়ারের অ্যান্সারটা করতে পারি সেটা একটু এক্সাম্পলে দেখে নিই। বলেছে শি কেম হিয়ার ড্যাশ, ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলেছে। তাহলে শি কেম হিয়ার টু ড্যাশ, কি বলতে পারি? সেখানে কেন আসছে আমরা কিন্তু বলতে পারি শি কেম হিয়ার টু মিট হার ফ্রেন্ডস। এই যে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ইনফিনিটিভ, আর ইনফিনিটিভের পর শব্দ যুক্ত করে এটা হয়ে গেল একটা ইনফিনিটিভ ফ্রেজ। তারপরের এক্সাম্পলে বলেছে হি ওয়ার্কস হার্ড ড্যাশ, কঠোর পরিশ্রম মানুষ কেন করে? টু ড্যাশ, কেন? টু সাকসিড ইন লাইফ। তাহলে এই যে টু সাকসিড একটা ইনফিনিটিভ, আর এরপর শব্দ যুক্ত হওয়ার কারণে এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। এই এক্সাম্পলটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দে কল্ড রাকিব, তারা রাকিবকে ডেকেছে টু ড্যাশ, ইনফিনিটিভ ফ্রেজ যেহেতু। সো আমরা এখানে অবশ্যই টু প্লাস বি ওয়ানটা ব্যবহার করে আমাদের ফ্রেজটা শুরু করব। তাহলে রাকিবকে তারা ডাকতে পারে কেন? টু শেয়ার দ্য ইনফরমেশন,
অর্থাৎ তাদের কাছে একটা তথ্য হয়তো আছে বা তথ্য হয়তো ছিল, যেটা রাকিবের সাথে তারা শেয়ার করবে, এই জন্য রাকিবকে তারা ডেকেছিল। সো খুব সহজ একটা কনসেপ্ট যে আমরা ইনফিনিটিভ ফ্রেজে 2+V1 ব্যবহার করে আমাদের ফ্রেজটা শুরু করব, এবং তখনই কিন্তু এটা আমাদের ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। এবারে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা একটু দেখে নিই। অ্যাডভার্বিয়ালের সম্পর্কটা অ্যাডভার্বের সাথে। সো অ্যাডভার্ব কি জিনিস আমরা আলোচনা করেছিলাম, যে অ্যাডভার্ব মূলত তিনটা জিনিসের উত্তর দেয়। কি কি? একটা হচ্ছে ম্যানার, অর্থাৎ কোন একটি কাজ কিভাবে করা হয়। একটা হচ্ছে প্লেস, একটা কাজ কোথায় করা হচ্ছে। অ্যান্ড ফাইনালি টি দিয়ে টাইম, একটা কাজ কখন করা হয়। সো অ্যাডভার্ব এই তিনটা কাজ যেমন করে, অ্যাডভার্বিয়ালও ঠিক একইভাবে এই তিনটা কাজই করে। তার মানে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালের সম্পর্কটা এই জায়গায় যে তারা উভয়েই এমপিটি অর্থাৎ ম্যানার, প্লেস, টাইম, এই তিনটা জিনিস প্রকাশ করে থাকে। তাহলে পার্থক্যটা কোথায়? যেহেতু দুইটা একই কাজ করে, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই জায়গায় যে অ্যাডভার্ব হলো একটা ওয়ার্ড, আর অ্যাডভার্বিয়াল হতে হলে সেটা আর একটা ওয়ার্ড হয় না, সেটা হয়ে যায় ওয়ার্ডস, আর তখন এটার নাম হয়ে যায় কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখলেই হয়ে যাবে যে অ্যাডভার্ব বললে আমরা একটা শব্দে সাধারণত অ্যাডভার্ব ব্যবহার করে থাকি, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে আমরা কয়েকটা শব্দকে একসাথে বসিয়ে এই তিনটা জিনিসের যে কোনো একটার উত্তর প্রকাশ করে থাকি। সো এটাকেও আমরা একদম সহজ একটা সংজ্ঞায় দেখানোর চেষ্টা করেছি। বলেছে যে ফ্রেজ অ্যাডভার্বের কাজ করে, তার মানে অ্যাডভার্বিয়ালটা কি? অ্যাডভার্বেরই কাজ করবে, তার মানে ম্যানার, প্লেস, টাইমই প্রকাশ করবে, আর তখন এটা হয়ে যাবে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু সেখানে থাকবে একাধিক শব্দ। যেমন আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি, বলেছে হি অলওয়েজ টকস টু মি ড্যাশ, সে আমার সাথে সবসময় কথা বলে ড্যাশ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলেছে। তাহলে যদি অ্যাডভার্ব বলতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলে দিয়ে দিতে পারতাম হি অলওয়েজ টকস টু মি নাইসলি, সে আমার সাথে সবসময় কি সুন্দরভাবে কথা বলে। কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ কথাটা বলার কারণে আমরা এক শব্দে অ্যান্সার করতে পারবো না, বরং একের অধিক শব্দ আমার ব্যবহার করতে হবে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারে বলেছে ইন আ ফ্রেন্ডলি ওয়ে। তাহলে ইন আ ফ্রেন্ডলি ওয়ে কিন্তু অ্যান্সার করছে কিসের? ম্যানারের, যে কাজটি কিভাবে করা হচ্ছে, কথা কিভাবে বলে। হি অলওয়েজ টকস, সে আমার সাথে সবসময় কথা বলে, টু মি, আমার সাথে কিভাবে কথা বলে? ইন আ ফ্রেন্ডলি ওয়ে। তাহলে এখানে আমরা কয়টা শব্দ দেখতে পাচ্ছি? চারটা শব্দ দেখতে পাচ্ছি। সো এই যে একের অধিক শব্দ, তাই এটাকে বলা হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো এইভাবে কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো তৈরি করতে পারি। মূল কথা হচ্ছে যে ফ্রেজ অ্যাডভার্বের কাজ করে, অর্থাৎ ম্যানার, প্লেস এবং টাইম প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরের এক্সাম্পলে বলেছে দে এনজয়েড দ্য মুভি ড্যাশ, তারা এনজয় করেছে মুভিটি ড্যাশ। তাহলে তারা মুভিটা এনজয় করতে পারে কিভাবে? তারা মুভিটা এনজয় করতে পারে কোথায়? তারা মুভিটা এনজয় করতে পারে কখন? এই তিনটার যে কোনো একটা উত্তর আমরা যদি দেই তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন ফ্রেজ ব্যবহার করি, অর্থাৎ একাধিক শব্দ, ওয়ার্ডস যেন এটা হয়, আমরা যেন শুধু ওয়ার্ড ব্যবহার না করে ফেলি অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে। সো আমাদের যদি বলতো শুধু অ্যাডভার্ব ব্যবহার করতে, আমরা কিন্তু চাইলে বলে দিতে পারতাম যে ইয়েস্টারডে, বলে দিতে পারতাম না। কিন্তু যেহেতু এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলেছে, তাই একই কথা আমাদের ঘুরিয়ে বলতে হয়েছে যে লাস্ট নাইট। তাহলে এখানে দুইটা শব্দ হয়ে গেল, তাই এটা ফ্রেজের কাজ করতে পারলো। আদারওয়াইজ আমরা কিন্তু ইয়েস্টারডে দিয়ে অ্যাডভার্ব বসানোর মাধ্যমেও মডিফাই করতে পারতাম, কিন্তু যখন ফ্রেজ বলবে তখন আমরা এক শব্দের মাধ্যমে অ্যান্সার করতে পারবো না, বরং তখন শব্দ একের অধিক হতে হবে।
তো এই জিনিসটা আমরা যদি মাথায় রাখি যে অ্যাডভার্ব আর অ্যাডভার্বিয়ালের কাজ একই, কিন্তু পার্থক্য হলো একটাতে এক শব্দ, আরেকটা হচ্ছে কি যে আমরা অবশ্যই সবসময় একের অধিক শব্দ ব্যবহার করব, একের অধিক শব্দ ব্যবহার করব, আর তখন আমাদের এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজে রূপান্তরিত হয়ে যাবে, আর খুব ইজিলি আমরা অ্যান্সারটাও করে ফেলতে পারবো। কনসেপ্ট 5 মূলত ডিটারমাইনার্স গুলা নিয়ে। সো ডিটারমাইনার্স গুলা কি কি সেগুলো যদি আমাদের জানা থাকে এবং সেগুলো কখন ব্যবহার করতে হয়, তাহলেই কিন্তু আমরা খুব সহজে ডিটারমাইনার্স এর যে প্রশ্নগুলো আছে সেটার অ্যান্সারটাও করে ফেলতে পারবো। সো একটা চার্টে খুব সুন্দরভাবে ডিটারমাইনার্স যেগুলো আমরা মূলত পরীক্ষায় পেয়ে থাকি সেই ডিটারমাইনার্স এর কিছু লিস্ট এখানে তুলে ধরার চেষ্টা করেছি। একদম শুরুতেই খুব সহজ একটা ডিটারমাইনারের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে আর্টিকেল। আমরা কিন্তু আর্টিকেল চিনি, তাই না? কি কি? 3টা আর্টিকেলই আছে, এ, এন, দা। অর্থাৎ আমাদেরকে যখন বলবে যে আর্টিকেল ব্যবহার করে কি করো, মডিফাই করো কোনো একটা নাউনকে, তখন কিন্তু আমরা খুব সহজেই এ, এন বা দা ব্যবহার করে অ্যান্সার করে ফেলতে পারবো। পজিটিভ বহুবার আসে এই প্রশ্নটা, বারবার আসে প্রশ্নটা, আমাদের খেয়াল রাখতে হবে পজিটিভ কোনগুলো। কারোর কোনো কিছু বুঝাতে আমরা পজিটিভ ব্যবহার করে থাকি, যেমন মাই মানে কি আমার, ইয়োর মানে তোমার, হার মানে তার, হিজ পুরুষ যদি বুঝায় তার, ইটস এটার। খেয়াল রাখবো ইটস, এটাতে অনেক সময় বাচ্চারা কনফিউশন তৈরি করে ফেলে। ইটস আমরা কিন্তু অ্যাপোস্ট্রফি এস দেই নাই, খেয়াল করি অ্যাপোস্ট্রফি এস কিন্তু দেয়া যাবে না। কেন? কারণ ইটস এ অ্যাপোস্ট্রফি এস দেওয়ার মানে হলো ইট ইজ, যার অর্থ হলো ইহা হয়। ইট ইজ এর অর্থ কি? ইহা হয়। আর আমরা যখন ইটস বলবো কোনো প্রকার অ্যাপোস্ট্রফি ছাড়া, তখন এই ইটস পসেসিভের মিনিং দেয়। কিসের মিনিং দেয়? পসেসিভের মিনিং দেয়, অর্থাৎ ইহার। সো এই কনফিউশনটা আমরা যেন পরীক্ষার হলে তৈরি না করে ফেলি। সো এটা আমরা একটু খাতায় নোট করে নেই যে ইটস যদি অ্যাপোস্ট্রফি এস আসে, এটার ফর্মটা হচ্ছে ইট ইজ, যার অর্থ হলো ইহা হয়। আর ইটস যখন এখানে কোনো অ্যাপোস্ট্রফি এস থাকছে না, এটাই তখন পজিটিভের কাজ করে আর অর্থ দাঁড়ায় ইহার, এটার। ঠিক আছে না? আওয়ার মানে আমাদের, দেয়ার মানে তাদের, তারপর মাইন, ইয়ার্স, হার্স, আওয়ার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে মূলত পসেসিভের প্রোনাউন ফর্মটা, আর এরা হচ্ছে পসেসিভের অ্যাডজেক্টিভ ফর্মটা। সো সাধারণত আমাদের পসেসিভের অ্যাডজেক্টিভ ফর্মটাই প্রয়োজন হয়। এটা তেমন একটা আমাদের মডিফায়ারের কাজে নাও লাগতে পারে। ঠিক আছে? সো এইটা যেন আমরা ভুল না করে ফেলি যে মাই, ইয়োর, হার, হিজ, ইটস, আওয়ার এবং দেয়ার। তারপর আছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো। কি রিফ্লেক্সিভ প্রোনাউন? মূলত মিনিংটা অনেকটা এমন দেয় যে নিজ। মিনিংটা কেমন দেয়? নিজ। যেমন মাই সেলফ, আমার নিজের কথা যখন বলবো তখন মাই সেলফ বলবো, ইয়োর সেলফ হিমসেলফ, ইটসেলফ, আওয়ারসেলভস, ইয়োরসেলভস, দেমসেলভস, এই সবগুলোই মিনিংটা দেয় নিজ অর্থে। যেমন হিমসেলফ সে নিজে, ঠিক আছে না? ইয়োরসেলফ তুমি নিজে। সো এই মিনিংটা যখন আমাদের কাছে চাইবে তখনই রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে বলবে, আর তখন এই লিস্টে থাকা প্রোনাউনগুলো আমরা ব্যবহার করতে পারবো। রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু আমরা বেশ কয়েকবার আলোচনা করেছিলাম, রিলেটিভ প্রোনাউনগুলো, তাই না? হু, হোয়াট, হুইচ, হুজ, হুম, হোয়াই এবং দ্যাট, এরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউনের আগের নাউন বা প্রোনাউনটা হলো মূলত সাবজেক্টের কাজ করে, আর এরপর থাকে হচ্ছে ভার্ব, আর এই সাবজেক্ট এবং ভার্বের মাঝে সম্পর্ক তৈরি করাই হলো রিলেটিভ প্রোনাউনের কাজ। তারপর বলেছি কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এটাও আমরা পরীক্ষায় অনেক সময় পেয়ে থাকি। ইচ, আইদার, নাইদার, নান, এনি, এভরি। একটু মনে রাখার চেষ্টা করব। বেশ কয়েকবার যদি আমরা এই চার্টটা একটু ভালোভাবে পড়ি, তাহলে ডিটারমাইনার্স এর যত কনফিউশন আছে আমাদের দূর হয়ে যাবে আশা করা যায়। এরপর নিউমেরালস আছে কিছু, সেগুলো যদি একটু দেখি।
তিন ধরনের নিউমারালস আমরা সাধারণত পেয়ে থাকি। মাল্টিপ্লিকেটিভ তো তেমন একটা পাই না, তবে কার্ডিনাল এবং অর্ডিনালটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। কার্ডিনাল 1 2 3 4 5 6 এগুলোকে বলা হয়, আর অর্ডিনাল অর্থাৎ যেটা অর্ডার মেনটেন করে, অর্ডার মানে ক্রম, যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম যে আমরা বলি না, এই যেমন এখানে আর্টিকেল 1 2, তাহলে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। হ্যাঁ, এই যে এটাই হলো ইংলিশে অর্ডিনাল নাম্বার, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এরকম ভাবে আমরা অর্ডিনাল নাম্বারগুলো ব্যবহার করে থাকি। আর মাল্টিপ্লিকেটিভ মানে সিঙ্গেল ডাবল এরকম মূলত আমরা পেয়ে থাকি। এরপর আছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ারের নামটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যেটা কোয়ান্টিটির সাথে একটা সম্পর্ক আছে। তার মানে পরিমাণ যদি আমার জানতে চাওয়া হয়, পরিমাপ যদি করতে বলা হয়, তখন কিন্তু আমরা এই কোয়ান্টিফায়ার যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। অর্থ এবং তাদের যেই নাম্বার রয়েছে, অর্থাৎ নাম্বার যদি সিঙ্গুলার হয়, নাম্বার যদি প্লুরাল হয়, আবার নাউনটা কি কাউন্ট নাউন নাকি নন কাউন্ট নাউন, এটার উপর বেস করেও কিন্তু আমাদের এই কোয়ান্টিফায়ারটা আলাদা হয়ে থাকে। যেমন আমি যদি একদম সহজেই বলি, মাছ আর মেনির কথাই যদি বলি, মাছ কিন্তু আমরা সবসময় আমাদের নন কাউন্ট নাউনের সাথে ব্যবহার করি, আর মেনি হলো কাউন্ট নাউনের সাথে ব্যবহার করা হয়ে থাকে। সো এইভাবে জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, হ্যাঁ, যাতে করে কোয়ান্টিফায়ারে আমরা একটু বুঝে অ্যান্সার করি, আমরা যাতে ভুল উত্তরটা গ্রহণ না করে ফেলি, তাহলে কিন্তু আবার মার্কটা কাটা যেতে পারে। যদিও আমরা কোয়ান্টিফায়ার চিনতে পারলাম, কিন্তু যদি কোয়ান্টিফায়ার কোনটা কোথায় কখন ইউজ করতে হয় সেটা যদি আমরা বিবেচনায় না রেখে অ্যান্সার করি, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেই কোয়ান্টিফায়ারগুলো ব্যবহার করে থাকি সেগুলো আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি যাতে করে তোমাদের জন্য কাজে লাগে, ঠিক আছে না? যেমন আমরা হচ্ছে সামটা অনেক বেশি পেয়ে থাকি, সেভারেলটা অনেক বেশি ব্যবহার করে থাকি, ফিউ না বরং এ ফিউটা আমরা একটু ব্যবহারটা পেয়ে থাকি বেশি বেশি। তারপর হচ্ছে এ লার্জ নাম্বার অফ ব্যবহার করতে পারি, হিউজ পেতে পারি, ইনাফ পেতে পারি, লট পেতে পারি, অথবা এ লট অফ পেতে পারি, ঠিক আছে না? সো এই কোয়ান্টিফায়ার গুলোই মূলত আমরা পাই, খুব বেশি চিন্তার কোনো কারণ নেই। আমি এই কথাটা এই জন্যই বললাম যে একটু মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে অ্যান্সার করতে, যাতে করে আমরা এই সহজ জিনিসটা ভুল করে না ফেলি, ঠিক আছে না? সহজ, কিন্তু আমি যদি অসতর্ক থাকি তাহলে আমার প্রশ্নের উত্তরটা ভুল হয়ে যেতে পারে। সো আমি সহজ উত্তরটা সহজেই লিখবো, কিন্তু মাথা ঠান্ডা রেখে সতর্কতার সাথে, তাহলেই আমার মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা আর থাকবে না। ইন্টেন্সিফায়ার তিনটা, টু সো ভেরি, একদম সহজ কথা। টু সো ভেরি, টু কখন ব্যবহার করি? যদি পরে টু থাকে। আমরা পড়েছি না, শি ইজ টু উইক টু মুভ। সো এরকম পরে যদি টু থাকে, যেমন আমি বললাম এখানে টু মুভ, তাহলে আমি আগে টু দিব, যে শি ইজ টু উইক। আবার সো দিব কখন? যখন পরে দ্যাট থাকবে। সো যেমন শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট মুভ, তাহলে এই যে দ্যাট থাকলে আমরা সো দিব। সো টু আর সো এই দুইটার একটারও টু বা দ্যাট যদি আমি প্রশ্নে না পাই, তখন আমি চোখ বন্ধ করে ভেরি দিয়ে দিব। তার মানে আমি প্রথমেই দেখব পরে কি টু আছে কিনা, আমি চেক দিব দ্যাট আছে কিনা। যদি এই দুইটার একটাও না থাকে, আমি তাহলে খুব সহজেই ভেরি দিয়ে ইন্টেন্সিফায়ারের অ্যান্সারটাও করে ফেলতে কিন্তু পারি। অ্যান্ড ফাইনালি ডেমনস্ট্রেটিভ যেগুলো আছে সেগুলোর কথা বলা হয়েছে, দিস দেজ দোজ দ্যাট সাচ। সো এগুলো কিন্তু আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে যখন মডিফাই করতে বলবে, তখন কিন্তু আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করে আমাদের অ্যান্সারটা করে ফেলতে পারবো। সো আশা করি এই পর্যন্ত যা যা ডিটারমাইনার্স গুলো আলোচনা করলাম, এবং এছাড়াও প্রিভিয়াস যে আরো চারটা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করলাম, সবগুলো কনসেপ্ট আমাদের পরীক্ষার হলে যখন আমরা অ্যান্সার করব, মাথা ঠান্ডা রেখে কোন নিয়মটা, কোন প্রশ্নটা, কোন মডিফায়ার দিয়ে উত্তর করতে বলা হয়েছে সেটা যদি আমরা একটু সতর্কতার সাথে খেয়াল রেখে অ্যান্সার করি, তাহলে মডিফায়ার্সে আমরা আমাদের সম্পূর্ণ মার্কটাই আনতে পারবো, এবং মডিফায়ার্সে আমাদের প্রশ্নে উত্তর করতে গিয়ে কোনো ভুলই হওয়ার সম্ভাবনা আর থাকবে না। সো সবার প্রতি অনুরোধ রইল, আমরা ডিটারমাইনার্সের এই চার্টটা বেশ কয়েকবার
একটু প্র্যাকটিস করব, একটু নিজে নিজে ট্রাই করব মনে রাখার যে ডিটারমাইনার্স গুলো কি কি আছে এবং এই ডিটারমাইনার্স গুলো কখন কোনটা কোথায় ব্যবহার করতে পারি, ঠিক আছে না? সো এই ছিল মোটামুটি আমাদের মডিফায়ার্স এর যে রুলগুলো, প্রত্যেকটা রুলই আমরা আলোচনা করার চেষ্টা করছি। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবং আমাদের পরবর্তী যে পার্টটা আছে অর্থাৎ বোর্ড কোশ্চেনটা আমরা সলভ করে দেখানোর চেষ্টা করব। সো আশা করি সেই পার্টটাতে গিয়ে আরো ক্লিয়ার হয়ে যাব যে এই নিয়মগুলো আমরা প্যাসেজে মডিফায়ার সলভ করতে গেলে কিভাবে খুব সহজেই ব্যবহার করতে পারি এবং আমাদের অ্যান্সারগুলো করে ফেলতে পারি। মডিফায়ারের রুল তো অনেক দেখলাম, রুল কিভাবে কোনটা কাজ করে সেটাও আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম, কিন্তু বোর্ডে যে প্রশ্নগুলো আছে সেই বোর্ডের প্রশ্নগুলোর সাথে আমাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মের সামঞ্জস্যতাটা আসলে কিভাবে আমরা পেতে পারি সেটা একটু এখন দেখার চেষ্টা করব বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে। সো প্রথম যে আমাদের কাজটা হবে বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে সেটা হলো অন্যান্য প্যাসেজ সলভ করার মতো করেই প্যাসেজটা আমাদের একটু পড়ে ফেলতে হবে, যাতে করে আমরা বুঝতে পারি প্যাসেজটা আসলে কি সম্পর্কে এবং প্যাসেজটা আসলে কি মিনিং দিতে চাচ্ছে। সো আমরা যদি একটু প্যাসেজটা পড়ি, বলেছে আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্ট্যান্স, ইট ইজ dash dangerous for human health, dash substance is found in the water of the tube well, there are dash villages in dash country, most of our dash people drink tube well water, as a result many of them are suffering from arsenic problem. This problem is dash found in North Bengal, we should take proper measures dash. Government is trying to mark the tube wells having arsenic dash red color. People should be refrained from drinking water of dash tube wells, otherwise they will suffer from arsenicosis. So এই প্যাসেজ পড়ে আমি একটা জিনিসই বুঝলাম যে আর্সেনিক নিয়ে কথা বলা হয়েছে, আর আর্সেনিক হলো কি ডেঞ্জারাস, বিপজ্জনক, তাই না? এবং এটা একটা সাবস্টেন্স বা পদার্থ যা আমরা কোথায় পেতে পারি? ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, টিউবওয়েলের ওয়াটারে আমরা পানিতে পেয়ে থাকি। কি পেয়ে থাকি? আর্সেনিক পেয়ে থাকি। এবং আর্সেনিকের কারণে কোন জায়গার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোন জায়গার মানুষ বেশি ভোগান্তিতে পড়তেছে? বলছে নর্থ বেঙ্গল এই জিনিসটা বেশি সমস্যা হচ্ছে, এবং অনেক মানুষ যারা কিনা মূলত এই যে ভিলেজেস গ্রামে থাকে তারা এই সমস্যাটায় বেশি ভুগতেছে। সো মোটামুটি কিন্তু আমরা একটা কনসেপ্ট এখান থেকে পেয়ে গেলাম যে আসলে আমাদের প্রশ্নের থাকা প্যাসেজটা কি নিয়ে আলোচনা করছে। সো এবারে আমরা একে একে আমাদের যে ব্ল্যাঙ্ক গুলো আছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করি, তাই না? সো একদম শুরুতেই কি বলেছে? আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স। সাবস্টেন্স মানে হলো পদার্থ। আচ্ছা, আর্সেনিক কেমন পদার্থ? এটা কিন্তু বাংলা বললেই আমাদের অ্যান্সারটা চলে আসে। আর্সেনিক একটি ক্ষতিকারক পদার্থ, তাই না? তাহলে আমি এই ব্ল্যাঙ্কের জায়গাটাতে কি দিয়ে দিব? ক্ষতিকারক। এই কথাটাই ইংলিশে লিখে দিব। তো বলছে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউন কে ছিল? আমার সাবস্ট্যান্সটা ছিল, তাই না? এই সাবস্ট্যান্সটাকে মডিফাই করবে কে? এখানে আমি যে শব্দটা আনবো, তাহলে নাউনকে কে মডিফাই করতে পারে? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি ব্ল্যাঙ্কে এই জায়গায় একটা অ্যাডজেক্টিভ আনবো। তাহলে ক্ষতিকারক এই কথাটা আমরা কিন্তু বলতে পারি খুব সহজেই হার্মফুল সাবস্টেন্স, ক্ষতিকারক পদার্থ, তাই না? সো এভাবে কিন্তু আমরা আমাদের প্রথম অ্যান্সারটা করে ফেলতে পারলাম। এরপর কি বলেছে? ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, মানব স্বাস্থ্যের জন্য এটা বিপজ্জনক। ড্যাশ বিপজ্জনক বলছে একটা ইন্টেন্সিফায়ার ইউজ করতে। আমরা কিন্তু দেখেছিলাম ইন্টেন্সিফায়ার কয়টা ছিল? তিনটা, টু, সো এবং ভেরি। টু দিব কখন? যখন পরে টু থাকবে, আছে কি? নাই। সো দিব যদি পরে দ্যাট থাকে, আছে কি? নাই। তাহলে অ্যান্সার কিন্তু খুব সহজেই আমরা বলে ফেলতে পারি ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। সো কঠিন কিন্তু না, একদম সহজ। জাস্ট একটু আমাদের মাথায় রাখতে হবে যে মডিফায়ার কোনটা ব্যবহার করতে বলা হয়েছে। যদি বলা না থাকে
এই যেমনটা এখানে ছিল প্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে মডিফাই করতে বলছে, কি দিয়ে মডিফাই করব বলে দেয় নাই, তাহলে আমরা কিন্তু জানি নাউনকে মডিফাই করি কি দিয়ে, অ্যাডজেক্টিভ দিয়ে, তাই না? সো তখন নিজেরা একটা অ্যান্সার দিয়ে দিব, নিজেরাই মডিফায়ার সিলেক্ট করে অ্যান্সার করব। আর যদি প্রশ্নে বলে দেয়া থাকে যে অমুক জিনিস ব্যবহার করে তুমি মডিফাইটা করো, যেমন ইন্টেন্সিফায়ার ব্যবহার করে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভটা আছে এটাকে মডিফায়ার করো, তখন আমরা ওই ইন্টেন্সিফায়ার গুলোই ব্যবহার করব। এরপর কি বলেছে, ড্যাশ ইউজ এ ডেমনস্ট্রেটিভ, আমরা কিন্তু একটু আগেই দেখেছিলাম ডেমনস্ট্রেটিভ কি জিনিস, তাই না? বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এই যে নাউনটা আছে এই নাউনটাকে মডিফাই করব আমরা একটা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করে। তাহলে আমরা একটু বাক্যটা পড়ি, কি বলেছে, ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, তাহলে ড্যাশ সাবস্টেন্স আমরা কিন্তু বাংলায় বলতে পারি যে এই পদার্থটি পাওয়া যায় কোথায়, টিউবওয়েলের পানিতে। তাহলে আমাদের যে ডেমনস্ট্রেটিভ গুলো ছিল সেগুলো কি ছিল, দিস, দ্যাট, দিস এবং দোজ, তাই না? সো এই যে ডেমনস্ট্রেটিভ গুলো আছে এখান থেকে আমি কোনটা নিব সাবস্টেন্সের জন্য, সাবস্টেন্স যেহেতু সিঙ্গুলার তাই দিস বা দ্যাট নিব, আর দ্যাট এখানে নেওয়ার কোনো দরকারই নেই, কারণ একটু আগেই আমরা আর্সেনিক নিয়ে কথা বলতেছি, এটা একটা সাবস্টেন্স। সো যেহেতু এখানেই আমাদের কথাটা আছে তাই আমরা কিন্তু দিস ব্যবহার করেই অ্যান্সার করে ফেলতে পারছি যে দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। সো খুব কিন্তু কঠিন মনে হচ্ছে না, তাই না? সহজেই অ্যান্সারগুলো করা যাচ্ছে। এরপর বলছে দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, আচ্ছা দেয়ার আর ড্যাশ ভিলেজেস বলছে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে, কি ব্যবহার করতে, কোয়ান্টিফায়ার। সো কোয়ান্টিফায়ার গুলো কিন্তু আমরা দেখেছিলাম কি ছিল, ডিটারমিনার্স এর ওইখানে কি ছিল, কোয়ান্টিফায়ার গুলো ছিল মেনি হতে পারে, মাছ হতে পারে, লেস, লিটল, এ লট অফ, হিউজ, তাই না? সো সেখান থেকে আমি কি বলতে পারি, দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, আমরা কি বলতে পারি না, দেয়ার আর মেনি ভিলেজেস, অনেক গ্রাম রয়েছে কোথায়, ইন ড্যাশ কান্ট্রি, পসেসিভ ব্যবহার করতে বলা হয়েছে। কার কান্ট্রির কথা বলবে, অবশ্যই আমাদের কান্ট্রির কথা বলবে, আমাদের দেশের কথা বলবে, আর তখন কিন্তু পসেসিভ হিসেবে আমরা ব্যবহার করব আওয়ার। তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, বলছে নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করতে। নাউন অ্যাডজেক্টিভ মানে হলো একটা নাউন ইউজ করতে হবে, একদম সহজ কথা। নাউন অ্যাডজেক্টিভ মানেই কি একটা নাউন ইউজ করতে হবে, অটোমেটিক ও কাজ করা শুরু করে দিবে অ্যাডজেক্টিভে। তাহলে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, কি পিপল বলতে পারি, ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, টিউবওয়েলের পানি আমাদের কোন লোকেরা খায়, গ্রামের লোকেরা খায়, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে ভিলেজ যখন বলে দিচ্ছি এটা একটা নাউন, আর যেহেতু পিপল আরেকটা নাউনকে ও মডিফাই করছে তাই এটা অ্যাডজেক্টিভের কাজ করলো, এটার নাম হয়ে গেল কি, নাউন অ্যাডজেক্টিভ। এরপর বলেছে অ্যাজ এ রেজাল্ট মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, এই যে তারা টিউবওয়েলের পানি খায় আর বলা হচ্ছে যে টিউবওয়েলের পানিতেই আর্সেনিক নামক এই ক্ষতিকারক পদার্থটা পাওয়া যায়, ফলে অ্যাজ এ রেজাল্ট ফলে মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, তাদের বেশিরভাগই বা তাদের অনেকেই আর্সেনিকের এই সমস্যায় ভুগছে। দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, বলছে কি যে এই সমস্যাটা নর্থ বেঙ্গলে পাওয়া যায় ড্যাশ, আমরা কি তাহলে বলতে পারি না যে মোস্টলি, বেশিরভাগ নর্থ বেঙ্গলে এই সমস্যাটা পাওয়া যায়। তাহলে আমাদের এই যে ফাউন্ড ভার্বটা আছে এটাকে কিন্তু আমরা মোস্টলি অ্যাডভার্বটা দিয়ে মডিফাই করে ফেলতে পারলাম যে দিস প্রবলেম ইজ মোস্টলি ফাউন্ড, এই সমস্যাটা বেশিরভাগ পাওয়া যায় ইন নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে, তাই না? উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ, ওকে বাক্যটা এখানেই শেষ। তাহলে আমরা দেখবো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ কি জিনিস,
একদম সহজ। ইনফিনিটিভ ফ্রেজটা কি জিনিস? টু প্লাস বি ওয়ান দিয়ে শুরু হওয়া ফ্রেজটাই হলো কি ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা কি বলবো যে উই শুড টেক প্রপার মেজার্স টু ড্যাশ। কি করতে পারি? আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারি। কেন? টু ড্যাশ, আমরা কিন্তু বলতে পারি টু রিমুভ দ্য প্রবলেম, অর্থাৎ এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা দূরীকরণের জন্য আমরা প্রপার মেজার্স গ্রহণ করতে পারি। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে কি টু রিমুভ দ্য প্রবলেম। এরপর বলেছে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক, খেয়াল করতে হবে, সরকার চিহ্নিত করার চেষ্টা করছে দ্য টিউবওয়েলস, ওই টিউবওয়েল গুলোকে হ্যাভিং আর্সেনিক, যেগুলোতে আর্সেনিক রয়েছে, ড্যাশ রেড কালার, লাল রং দিয়ে ড্যাশ করার মাধ্যমে। তাহলে বলছে পার্টিসিপল ইউজ করতে। তাহলে লাল রং কি করতে পারে? আচ্ছা, স্বাভাবিক একটা কথা, রং আমরা কি করি? পেইন্ট করি না? তাহলে কিন্তু খুব সহজেই বলা যাচ্ছে যে পেইন্ট ভার্বটাকে আমি পার্টিসিপল করে দেব, যে হ্যাভিং আর্সেনিক, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, অর্থাৎ যে সকল টিউবওয়েলে আর্সেনিক আছে সেগুলোকে মার্ক করার চেষ্টা করছে সরকার। কিভাবে? পেইন্টিং রেড কালার, অর্থাৎ লাল রং এঁকে দেওয়ার মাধ্যমে সেগুলোকে চিহ্নিত করা হচ্ছে যে এইটাতে কি আছে? আর্সেনিক আছে, আর মানুষ যেন এটা থেকে পানি পান না করে। People should be refrained from drinking water of dash tubewells, বলেই দিছে ডেমনস্ট্রেটিভ, আর এই যে ডেমনস্ট্রেটিভ গুলো কিন্তু ছিল। সো একটু খেয়াল করলেই আমরা কিন্তু বুঝতে পারছি যে নিয়মের বাইরে কিন্তু কোনোটাই আসছে না। আমরা যদি একটু নিয়মের দিকে খেয়াল রাখি এবং মাথা ঠান্ডা রেখে অ্যান্সার করার চেষ্টা করি, একটু প্র্যাকটিস করি বেশি বেশি, তাহলেই কিন্তু অ্যান্সারগুলো আমরা সহজে করে ফেলতে পারবো। তো এখানে আমরা ডেমনস্ট্রেটিভ কোনটা ব্যবহার করব? বলেছে টিউবওয়েলস, প্লুরাল আছে, তার মানে দেজ অথবা দোজ। সো এখানে আমরা দেজ অথবা দোজ দুইটার যে কোনো একটা অ্যান্সার হিসেবে নিলেই আমাদের অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। সো আমরা কিন্তু অলরেডি আমাদের সম্পূর্ণ এ থেকে যে পর্যন্ত সম্পূর্ণ একটা মডিফায়ারের প্রশ্ন যেটা বোর্ডে অলরেডি এসেছে, সেটা প্রত্যেকটা ধরে ধরে কিভাবে আমাদের নিয়মের সাথে সামঞ্জস্যতা আছে সেটা দেখিয়ে দেখিয়ে অ্যান্সারগুলো আমি করে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি পরবর্তীতে তোমরাও বোর্ড কোশ্চেনগুলো সলভ করার সময় নিয়মগুলোকে মাথায় রেখে তোমাদের অ্যান্সারগুলো করতে পারবে এবং প্র্যাকটিস করবে, এবং আসন্ন পরীক্ষায়ও তোমরা তোমাদের মডিফায়ারের অ্যান্সারটা খুব সুন্দরভাবে সঠিকভাবে করে ফেলতে পারবে। এ পর্যায়ে আমরা আরো একটি বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করি। এবারও আমরা প্রশ্নটা একবার একটু পড়ে নিব যাতে করে বোঝা যায় যে প্যাসেজটা আসলে কি নিয়ে এবং কি মিনিং দিতে চাচ্ছে। সো প্রথমে কি বলেছে? এয়ার এন্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট, বাট উই আর পলিউটিং দেম ড্যাশ। Mills and factories use fuel dash their products. The burning of these fuel creates smoke. Motor vehicles also pollute the air dash. Water is polluted by dash kinds of waste and filth. We also contaminate water dash into it. Farmers use dash fertilizers and insecticides and pollute water. Dash water is dash harmful to health. তার মানে বুঝতেই পারছি আমাদের পুরো প্যাসেজটা হলো মূলত ওয়াটার এবং এয়ার, এনভায়রনমেন্ট এবং পলিউশন, এবং বিভিন্ন কারণগুলো এখানে আলোচনা করার চেষ্টা করেছে যে এয়ার এবং ওয়াটার কিভাবে পলিউটেড হচ্ছে, তাই না? সো শুরু করা যাক অ্যান্সার। বলেছে এয়ার এন্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। বাতাস এবং পানি আমাদের পরিবেশের ড্যাশ উপাদান। তাহলে কি ধরনের উপাদান? আমরা কিন্তু জানি যে পানি এবং বাতাস আমাদের পরিবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। তাহলে গুরুত্বপূর্ণ কথাটা কিভাবে বলি? ইম্পর্টেন্ট, the most important elements of the
environment, but কিন্তু we are polluting them dash post modify the verb with an adverb, তার মানে একটা অ্যাডভার্ব আমরা এখানে ব্যবহার করব। সো আমরা কিন্তু চাইলে বলতে পারি যে বাট উই আর পলিউটিং দেম আনওয়াইজলি। আনওয়াইজলি শব্দটার অর্থ কি? নির্বোধের মতো বা যার জ্ঞান নেই এমন লোকের মতো করে আমরা এই গুরুত্বপূর্ণ এলিমেন্টগুলোকে দূষণ করেই যাচ্ছি। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল, মিলগুলো এবং কারখানাগুলো জ্বালানি ব্যবহার করে থাকে ড্যাশ দেয়ার প্রোডাক্টস, তাদের পণ্য ড্যাশ করার জন্য। পোস্ট মডিফাইড দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ মানেই হলো 2+V1 ব্যবহার করব। তাহলে ফ্যাক্টরি এবং কারখানাগুলো, মিল এবং কারখানাগুলো জ্বালানি ব্যবহার করে থাকে তাদের প্রোডাক্ট ড্যাশ করার জন্য। কি করার জন্য? প্রোডাক্ট, অবশ্যই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করার জন্য। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে কি? টু ম্যানুফ্যাকচার দেয়ার প্রোডাক্টস। ঠিক আছে, তারপর বলেছে দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস স্মোক ড্যাশ। এখন একটু খেয়াল করতে হবে, এই যে ফুয়েলগুলা জ্বালায়, জ্বালানিগুলা যে পোড়ায়, হ্যাঁ, বার্ন করে, এটার কারণে ক্রিয়েটস স্মোক, এটা ধোঁয়া তৈরি করে ড্যাশ। তাহলে বলছে ধোঁয়া তৈরি করে, কিভাবে তৈরি করে? এই যে অ্যাডভার্বিয়াল। সো অ্যাডভার্বিয়ালটা কিন্তু আমরা দেখেছিলাম, যে অ্যাডভার্ব একটা শব্দ, আর অ্যাডভার্বিয়াল যখন বলবে এর মানে হলো কি? ওয়ার্ডস, একাধিক শব্দ যা একের অধিক। ঠিক আছে না? সো একের অধিক শব্দ আমাদের ব্যবহার করে এখানে অ্যান্সারটা কিন্তু করতে হবে যে দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস স্মোক ড্যাশ। আমরা কিন্তু চাইলে বলতে পারি যে অনেক বেশি ধোঁয়া তৈরি করে। তাহলে অনেক বেশি ধোঁয়া, এটাকে আমরা কিভাবে বলতে পারি? যে অন আ লার্জ স্কেল, বৃহৎ আকারে বা বৃহৎ পরিসরে এটা ধোঁয়া তৈরি করে। এরপর বলেছে মোটর ভেহিকলস অলসো পলিউট দ্য এয়ার, যে মোটর যানগুলো আছে এরাও কি করে? বাতাসকে দূষিত করে ড্যাশ ইউজ এন অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ কি জিনিস? এই যে নাউনটা আছে, এই নাউন সম্পর্কে তথ্য দিবে, নাউন সম্পর্কে আমাদেরকে বলবে। আচ্ছা, এয়ার কি? এয়ার সম্পর্কে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমি কি বলবো? আমরা কিন্তু বলতে পারি যে এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, তাই না? তাহলে আমি এখান থেকে যদি ফ্রেজটুকু নেই, তাহলে ই এর অ্যান্সারটা কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, তাই না? সো ই এর অ্যান্সারটা কিন্তু আমরা এটা বলতে পারি যে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে এটা কিন্তু এয়ারকে ইন্ট্রোডিউস করতে পারছে, ডিসক্রাইব করতে পারছে। এরপর বললো ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। কি বলছে? ওয়াটার ইজ পলিউটেড, পানি দূষিত হয়ে থাকে বাই ড্যাশ কাইন্ডস অফ ওয়েস্ট, ড্যাশ ধরনের বর্জ্য, ওয়েস্ট মানে কি? বর্জ্য, এবং ফিল্ড মানেও হলো কি? ময়লা বা আবর্জনা। অর্থাৎ এই ওয়েস্ট অ্যান্ড ফিল্ড বিভিন্ন ধরনের, তাই না? ড্যাশ কাইন্ডস, কোয়ান্টিফায়ার ইউজ করতে বলছে। তাহলে কোয়ান্টিফায়ার কিন্তু আমরা শিখেছিলাম, অনেক কোয়ান্টিফায়ার্স আছে, তাই না? যেমন আমরা বলতে পারি যে অল কাইন্ডস অফ ওয়েস্ট বা ভেরিয়াস কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড, অথবা আমরা চাইলে বলতে পারি ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্ড। সো আমরা এখানে ডিফারেন্টটাই নিলাম। একটা জিনিস কিন্তু আমরা একটু খেয়াল রাখবো, হ্যাঁ, যে মডিফায়ারের অ্যান্সার যখন আমরা করছি তখন কিন্তু আমাদের সবার অ্যান্সার যে একই রকম হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেক সময় আছে যে পরীক্ষার হলে আমরা বন্ধু বান্ধবদেরকে হেল্প করতে যাই কিংবা তাদের কাছ থেকে হেল্প নিতে যাই, যেটা সম্পূর্ণরূপেই অনুচিত একটা কাজ। সো তখন দেখা যায় যে আমি একটা অ্যান্সার লিখছি, আমার বন্ধু আরেকটা অ্যান্সার লিখছে।
তো তার অ্যান্সারের সাথে আমি মিলাইতে গিয়ে আমারটা আমি কেটে দিলাম, তারটা লিখলাম, এবং কোনো কারণে দেখা গেল তার অ্যান্সারটা আসলে হয় নাই বা তার অ্যান্সারটা ভুল ছিল। সো এই জিনিসটা মনে করার কোনো কারণ নাই যে অ্যান্সার সবার সেম হবে, এক একজন এক এক অ্যান্সার দিতে পারে, তবে অবশ্যই সেটা নিয়ম মেনে এবং অর্থের সাথে সামঞ্জস্যতা রেখেই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এরপর আমরা পরের পার্টটাতে চলে যাই। উই অলসো কন্টামিনেট ওয়াটার ড্যাশ ইনটু ইট। বলছে আমরা পানিকে দূষিত করি এইভাবেও, ড্যাশ ভাবেও, ইনটু ইট, অর্থাৎ এই জিনিসটা পানিতে ড্যাশ করার মাধ্যমে। আচ্ছা, পানিতে কোনো কিছু কি করা হয়? পানিতে কিন্তু আমরা কোনো কিছু থ্রো করি, তাই না? অর্থাৎ নিক্ষেপ করি, ফেলে দেই, ডাম্প করি, রাইট? সো আমরা কিন্তু অ্যান্সারটা করে ফেলতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যেহেতু বলেছে, অর্থাৎ V1 প্লাস আইএনজি ব্যবহার করবো এখানে, এবং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হওয়াতে V1 প্লাস আইএনজির পর এক বা একাধিক শব্দও আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে থ্রোয়িং বা ডাম্পিং, হ্যাঁ, ডাম্পিং ওয়েস্ট, ডাম্পিং ওয়েস্ট অর্থাৎ বর্জ্য ফেলার মাধ্যমে, বা থ্রোয়িং ওয়েস্টও বলতে পারি, কোনো অসুবিধা নেই, যে ময়লা আবর্জনা নিক্ষেপ করি এই পানিতে, ইনটু ইট, পানিতে। সো জি নাম্বার আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করে অ্যান্সার করলাম। এরপর বলেছে ফার্মার্স ইউজ ড্যাশ ফার্টিলাইজার। একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, যেহেতু ফার্টিলাইজারস একটা নাউন, তাহলে আমরা কি বলতে পারি? কেমন সার? রাসায়নিক সার, তাই না? আমরা কিন্তু অনেক শুনি এই কথাটা যে কৃষকরা রাসায়নিক সার ব্যবহার করে। তাহলে রাসায়নিক ইংলিশ কি? কেমিক্যাল, তাই না? কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড ইনসেকটিসাইডস, এবং কীটনাশক অ্যান্ড পলিউটেড ওয়াটার। তারা কি করে? রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করে পানিকে দূষিত করে। এরপর বলেছে ড্যাশ ওয়াটার ইজ ড্যাশ হার্মফুল টু হেলথ। প্রিমডিফাই দ্য নাউন উইথ দ্য পাস্ট পার্টিসিপল, তার মানে V3 ইউজ করতে বলেছে। ড্যাশ ওয়াটার ড্যাশ হার্মফুল, তার মানে পানিটা ক্ষতিকারক আমাদের স্বাস্থ্যের জন্য, তাই না? কোন পানি ক্ষতিকর আমাদের জন্য? অবশ্যই দূষিত পানি। দূষিত ইংলিশ কি? পলিউটেড। তাহলে পলিউটেড ওয়াটার, এটা কিন্তু V3 হয়ে গেল বাচ্চারা। তাহলে V3 হওয়া মানে এটা পাস্ট পার্টিসিপল হয়ে গেল। তাহলে পলিউটেড ওয়াটার ইজ ড্যাশ হার্মফুল টু হেলথ। আমরা কিন্তু বলে দিতে পারি যেখানে ভেরি হার্মফুল টু হেলথ। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার টু তো আছে, তাহলে আমি কি টু দিতে পারি? না, কেন দিতে পারি না? কারণ মিনিংটা কিন্তু আমার তাহলে ঠিক থাকবে না। আমার মিনিংটা কিন্তু এখানে এমন না যে সে এত হার্মফুল যে স্বাস্থ্য কিছু করতে পারে না, এরকম কিন্তু মিনিংটা আসছে না। আমরা নর্মালি যেরকম মিনিংটা পেয়ে থাকি যে শি ইজ টু উইক টু মুভ, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, এটা কিন্তু না। যদি এখানে এমন হতো যে পলিউটেড ওয়াটার ইজ টু হার্মফুল টু ড্রিঙ্ক, তখন কিন্তু আবার আমি টু দিতে পারতাম, কিন্তু এখানে এমন কোনো অর্থ দিচ্ছে না। তাই আমি স্বাভাবিক নিয়ম অনুযায়ী ওয়াটার ইজ ভেরি হার্মফুল টু হেলথ, স্বাস্থ্যের জন্য পলিউটেড বা দূষিত পানি ভেরি হার্মফুল, অত্যন্ত ক্ষতিকর। সো আমরা কিন্তু আরো একটা বোর্ড কোশ্চেন সলভ করে ফেললাম ইতিমধ্যেই। এ থেকে যে প্রত্যেকটা প্রশ্ন কিভাবে অ্যান্সার করতে হয় একদম হাতে ধরে ধরে আমরা করে দেওয়ার চেষ্টা করলাম। সো আশা করি সবাই পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছি। কারোর কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কি? আমরা চাইলে আমাদের প্রশ্নটা কমেন্টে জানাতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো আরেকটি টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।